বলছি। Yes, sir. সবাইকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আহ, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, যা এই অধ্যায়টি আমরা 3টি পার্টে শেষ করার পরিকল্পনা করেছি, প্ল্যানই রেখেছি। যার প্রথম পার্ট আমরা আলোচনা করেছি অলরেডি। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। এখন প্রথম পার্টে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, নিশ্চয়ই করেছো কি তোমরা? হোমওয়ার্ক কমপ্লিট আছে? হোমওয়ার্ক কি কমপ্লিট আছে? Sir. হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এখন তোমাদেরকে সেগুলো জিজ্ঞাসা করব, তোমরা সেগুলো অ্যান্সার দিবে। আর হচ্ছে আহ, আহ, হলো দেখি তোমাদের মনে আছে কিনা, বলো তো দেখি। নাভিদই বলো। নাভিদকে দেখতে পাচ্ছি প্রথম। নাভিদ জি বলো, স্যার। পরিকল্পনা কাকে বলে? স্যার, ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। পূর্ণ নয়, পূর্ব নির্ধারিত। পূর্বনির্ধারিত, পূর্ব জি স্যার। নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। পরিকল্পনা বলে, জি স্যার। জিয়াদ বলো। জিয়াদ বলো। ইয়েস স্যার। হ্যাঁ, ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা স্যার। পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা। আচ্ছা, পরিকল্পনা। শেষ কাজ কি? কে বলতে পারবে? আকিব সুলতান বলো, ব্যবস্থাপনার শেষ কাজ কি? স্যার নিয়ন্ত্রণ স্যার। নিয়ন্ত্রণ, তাই না? তার মানে হচ্ছে আমরা একেবারে নিয়ন্ত্রণ চ্যাপ্টারটি এই বইটার একদম শেষ অধ্যায় হিসেবে পড়বো। ঠিক আছে তো? ওকে। আকিব সুলতান, বলো দেখি, পরিকল্পনাকে অন্যান্য কাজের ভিত্তি বলা হয় কেন? স্যার পরিকল্পনা হলো স্যার ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। হ্যাঁ হ্যাঁ। কোনো একটা কাজ শুরু করার পূর্বে আমরা সেটা একটা পূর্ণাঙ্গ নকশা করি যাতে সেই কাজ সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারি। যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা না করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের অন্যান্য কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। সঠিকভাবে সম্পন্ন না করে আমরা যে আমরা যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এই জন্য আচ্ছা আমরা এই যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সঠিক পরিকল্পনা করা প্রয়োজন। আর যেহেতু পরিকল্পনা ছাড়া সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় না, এই জন্য পরিকল্পনাকে সর্বোত্তম কাজ বা সব কাজের প্রথম কাজ বলা হয়। আচ্ছা। আচ্ছা, আমি ধরেছিলাম অন্যান্য কাজের ভিত্তি, না? তোমাকে ধরেছিলাম কোনটা? অন্যান্য কাজের ভিত্তি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি সিয়াম বলো তো দেখি। সিয়াম পাপা জি স্যার। আছো? বলো দেখি, পরিকল্পনা নমনীয়তা বলতে কি বোঝায়? পরিকল্পনা নমনীয়তা একটি বিশেষ গুণ। তো পরিকল্পনা নমনীয়তা বলতে কি বোঝায়? স্যার বলতে পারলাম না। বলতে পারবে না? রাফিদ বলতে পারবে? না। রাফিদ, রাফিদ শেখ বাবা, জি স্যার। বলো পরিকল্পনা নমনীয়তা বলতে কি বোঝায়? স্যার, নমনীয়তা বলতে বোঝায় স্যার পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের সামর্থ্যকে। বই দেখে বলেছো তাই না বাবা? জি স্যার। রাতুল, হ্যাঁ গুড। রাতুল, রাতুল বলো। ইয়েস স্যার। সেটা হচ্ছে পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না। পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না। কেন বলা হয়? স্যার কারণ স্যার আমরা যেভাবে পরিকল্পনা করব সেই হিসাবে আমরা ফল ভবিষ্যতে পাবো, এই জন্য সেটাকে পরিকল্পনা তাই? আয়না বলা হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আকিবুল ইসলাম, আকিবুল ইসলাম আকিবুল ইসলাম আমার আছো? মাইক নাই স্যার কম্পিউটারে। মাইক নাই, রেডিও তো আছে নাকি? রেডিও নাই, মাইকও নাই, টিভিও নাই। ওকে, তারপরে মুহতাসিম বলো। জি স্যার। পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না। মুহতাসিম। স্যার পরিকল্পনা হলো স্যার আমাদের ভবিষ্যৎ কার্যকলাপের ভিত্তি স্বরূপ। তো স্যার ভবিষ্যতে আমি একটা এই কাজগুলো কিভাবে করবো এটা পরিকল্পনার মধ্যে স্যার সুদৃঢ়ভাবে বলা থাকে। তো এই জন্য স্যার বলা হয় যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের আয়না।
তাই পরিকল্পনার উপর ভিত্তি করে আমি ভবিষ্যতের কাজগুলো বা সিদ্ধান্ত গ্রহণ এগুলো করে থাকি। নাভিদ বলতে পারবে পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না? স্যার বলতে পারবো স্যার যে হ্যাঁ আজকে বলো। যেটা আমরা পরিকল্পনা করব সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে ফল দেখা যাবে, কারণ যদি আজকে আমাদের পরিকল্পনা ভালো হয় তাহলে স্যার আমাদের আগামীর ফলটা আমরা ভালো পাবো। যদি আমরা পরিকল্পনা ভালোভাবে না করি আমাদের রেজাল্টটা আর কি ভালো আসবে। আচ্ছা, এই তোমাদের জন্য বাসায় পরিকল্পনা নিশ্চয়ই ভালো হলে সবার বাসায় আয়না আছে। আমরা যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই তখন আমরা আমাদের নিজের চেহারা দেখতে পাই, তাই না? এই চেহারার মধ্যে স্যার কখন দেখি কোথাও বের হতে চাইলে শার্ট প্যান্ট পরে আমরা দেখি সব ঠিকঠাক আছে কিনা, ইন ঠিক আছে কিনা, মাথার চুল ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তখন আমরা কি করি, সেটা ঠিক করি। ঠিক এরকম পরিকল্পনাটাকেও তাহলে এই আয়নার সাথে কেন হচ্ছে তুলনা করা হয়েছে? অর্থাৎ পরিকল্পনার দিকে আমরা তাকিয়ে পরিকল্পনার উপর ভিত্তি করে ব্যবস্থাপনা অন্যান্য কাজ সম্পাদিত হয় এবং পরিকল্পনায় যা বলা থেকে তা অর্জন করার চেষ্টা করি। এখন কাজ করতে করতে গিয়ে যদি করতে করতে পরিকল্পনার মধ্যে যা লেখা আছে তা অনুযায়ী যদি কাজ না হয়ে থাকে তাহলে আমরা সেটি সংশোধন করার চেষ্টা করি। যেহেতু সংশোধন করছি পরিকল্পনার উপর ভিত্তি করে, তার মানে পরিকল্পনার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো কাজ ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। যেহেতু না হয়ে থাকলে তার সংশোধনের ব্যবস্থা থাকে। আর এই জন্যই এই সংশোধনের ব্যবস্থা যেহেতু আমাদের পরিকল্পনার মধ্যেই আছে, তাই আমরা বলবো যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের আয়না। অর্থাৎ ভবিষ্যতে যে কাজগুলো সম্পন্ন হবে পরিকল্পনার দিকে তাকালেই বোঝা যাবে যে আসলে কাজ ওইভাবেই হচ্ছে কিনা। ঠিক আছে? এই জন্য পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যতের আয়না। আচ্ছা, লেখা তোমাদের হোমওয়ার্কটা লিখতে দেওয়া ছিল, একটু দেখাও তো কে কে লিখেছো। শো, হ্যাঁ নাবিদ দেখাও। ওকে, টিক চিহ্ন দাও। রাতুল দেখাও। রাতুল, রাতুল, মোহতাসিম, স্যার আমার করা হয়নি স্যার। করতে মনে নেই স্যার। রেসপন্স করো। না করে থাকলে কোনো অসুবিধা নাই, বলবে। কিন্তু চুপ করে জি স্যার, থাকবে বা না আমি শোনার করিনি কিছু স্যার। সেটা কিন্তু নয়। রাফিদ, রাফিদ বলো। স্যার আমিও করিনি স্যার। ওকে, আকিব সুলতান দেখাও। ব্যাক ক্যামেরা দেখাবো? না না না, আমাকে, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, হ্যাঁ গুড। ওকে, টিক চিহ্ন দাও। জিয়াদ, জিয়াদ, স্যার করিনি। করো নাই বাবা। বই আছে, বই কিনেছো? সবাই বই দেখাও তাহলে এখন আমাকে, সবাই আচ্ছা বই স্যার। দেখাবে। কতদিন যারা বই দেখাওনি। আব্দুল্লাহ আবু জায়েদ, বই দেখাও। হ্যাঁ, এক, দুই। আকিব সুলতান, জিয়াদ, বই কিনেছো? ইয়েস স্যার। বই দেখাও। জি স্যার, এই যে স্যার। এটা না, বইয়ের নাম দেখাও। হ্যাঁ, হেড পেজ, ফ্রন্ট পেজ দেখাও। ফ্রন্ট পেজ। হ্যাঁ, একেবারে কভার পেজ। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। ওকে, নাভিদ দেখাও। আকিবুল ইসলাম, জি স্যার। আকিবুল ইসলাম, বই স্যার দেখাও। আমার কেনা হয়নি স্যার, বাট পড়া পড়ছি স্যার। এই জায়েদ, বই দেখাও। রাজিন, স্যার এই যে আমার স্যার। কেনা হয়নি স্যার, পড়া পড়ছি স্যার। পড়া পড়েছো? আচ্ছা, ইয়াসিন, জি স্যার। বই দেখাও বাবা। ঠিক আছে, যারা পড়ছো এখনো বাসায় ঠিকভাবে পড়ছো না, পড়াশোনা করো। আর হচ্ছে বই যারা এখনো কেনো নাই, প্লিজ তোমরা বই কিনে ফেলো, তাড়াতাড়ি বই কিনে ফেলো। ওকে, তাহলে এখন আমরা যেটা আলোচনা করছিলাম, বই ছাড়া কিভাবে ক্লাস হবে বলো? আর যদি বই যাদের নেই তারা তো ইউটিউব থেকে আমার লেকচারটাকে পজ করে, তাহলে তো তোমরা সেইগুলো নোট করে বাসা পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা আজকে আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্ব। আজকে আলোচনা হবে পরিকল্পনার প্রকারভেদ এবং লক্ষ্যের প্রকারভেদ। এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দুটি টপিক, সেটা হচ্ছে পরিকল্পনা প্রকারভেদ এবং লক্ষ্যের প্রকারভেদ। ঠিক আছে? গত ক্লাস থেকে এই প্রশ্নগুলো আমাদের জিজ্ঞাসা করার কথা ছিল। আমরা জিজ্ঞাসা করেছি, অনেকেই দিয়েছে উত্তর, অনেকে দিতে পারেনি। নিজস্ব অবহেলা, নিজেকে অবহেলার করার কারণেই তারা উত্তর দিতে পারেনি আমি বলবো। কারণ হচ্ছে তোমাদেরকে একাধিকভাবে এই উত্তরগুলো পাওয়ার ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি,
যাদের চেষ্টা থাকবে তারাই সংগ্রহ করতে পারবে এবং পড়তে পারবে। বই নেই এটা একটা সিলি এক্সকিউজ, বই ছাড়াও তো অনেক কিছু হয়, আর আমি এমন ভাবে তৈরি করে দিচ্ছি যেন তোমরা সেগুলো নিজেরাই পড়তে পারো, বুঝতে পারো। ওকে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি কাকে বলে, আর পরিকল্পনার প্রকারভেদ, পরিকল্পনার লক্ষ্যের প্রকারভেদ। এই 3টা প্রশ্ন। দেখো 3টি প্রশ্নই অনেক লম্বা আলোচনা, তার মধ্যে হচ্ছে 3টি প্রশ্নই সব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। সবাইকে শুনতে পাচ্ছ বাবা? জি স্যার। রাইট, তোমরা একটু রেসপন্স করবে, আমি জাস্ট আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন ছিল পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের হচ্ছে প্রথম প্রশ্ন, পরিকল্পনার আঙ্গিনা, অনেক সময় পরিকল্পনার অঙ্গন বা পটভূমি কাকে বলে? প্রিমিসেস অফ প্ল্যানিং, পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি। তোমরা জানো ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে পরিকল্পনা, অথবা ভবিষ্যতে যা করা হবে তার পূর্ব নির্ধারিত নকশাকেই বলা হয় পরিকল্পনা। এটা তোমরা বুঝতে পেরেছো? তাহলে পূর্ব নির্ধারিত নকশা এটি বাস্তবায়িত হবে ভবিষ্যতে। তাহলে ভবিষ্যতের তোমরা জানো যে পরিবেশ পরিস্থিতি যে কোনো বিষয়বস্তুকে প্রভাবিত করে কিনা বলো তো দেখি? পরিবেশ পরিস্থিতি লক্ষ্য উদ্দেশ্যকে প্রভাবিত করে কি করে না? সবাই উত্তর দাও। করে স্যার। হ্যাঁ, কেন উত্তর দিতে লেট হচ্ছে কেন? জিয়াদ শুনতে পাচ্ছ? জিয়াদ? ইয়েস স্যার। বাবা হ্যাঁ রেসপন্স করবে। আচ্ছা বলো, আচ্ছা স্যার। পরিবেশ পরিস্থিতি অর্থাৎ তোমার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা ইত্যাদি বলো দেখি, তোমার কাজকর্মকে প্রভাবিত করে কি করে না? করে স্যার। রাইট, প্রভাবিত করে, ঠিক না? যেমন হচ্ছে আমাদের দৈনন্দিন কাজকর্ম, এখন একটা প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছে যা আমাদের দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করছে। আমাদের বছরের শুরুতে জানুয়ারিতে তোমাদেরকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটা এডুকেশন সিস্টেম, এডুকেশন প্ল্যান তোমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ পাঠ পরিকল্পনা দেওয়া হয়েছে। কবে তোমাদের একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে, কবে পরীক্ষা হবে। আমরা কি ঠিক ক্যালেন্ডার অনুযায়ী এই মার্চ মাসের পরে পরীক্ষা নিতে পেরেছি বলো তো দেখি? না স্যার। না, নো স্যার। মার্চ মাসের পরে কিন্তু আমরা আমাদের পরিবেশের কারণে স্যার। হ্যাঁ মার্চ মাসের পরে আমরা আমাদের প্ল্যান মোতাবেক পরীক্ষা নিতে পারিনি। তাহলে এটার পেছনে কোন পরিবেশ প্রভাব বিস্তার করেছে বলো তো দেখি? কোন পরিবেশ? আকিব সুলতান? প্রাকৃতিক পরিবেশ, রাইট। তাহলে আমরা জানুয়ারিতে নিয়েছিলাম, আমরা জানি না যখন নিয়েছিলাম তখন আমাদের মার্চ মাসের পরিবেশ পরিস্থিতি এমন হবে আমরা কল্পনাও করি নাই। তারপরে ধরো আরো 2 মাস পরে কি পরিস্থিতি দাঁড়াবে, আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারবো কিনা, তোমাদের প্রিটেস্ট কবে নিতে পারবো? প্রিটেস্ট তো তোমাদের অক্টোবরে নেওয়ার কথা ছিল, তাই না? অক্টোবরের মধ্যে নেওয়ার কথা ছিল, কিন্তু কবে নিতে পারবে এরকম কোনো এখনো আমাদের অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। তাহলে এই যে জানুয়ারি মাসের পরিকল্পনা যে সময় এইরকম একটা পরিস্থিতির মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা, তাহলে দেখো কিভাবে লিখেছি, যে অবস্থার মধ্য দিয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হবে তাকে পরিকল্পনার পটভূমি বা আঙ্গিনা বলা হয়। যে তুমি আজকে যে পরিকল্পনা নিয়েছো আগামী দিন সেটি বাস্তবায়িত হবে, তো আগামী দিনের পরিবেশ পরিস্থিতি কেমন হবে তুমি আমি কেমন কেউই জানি না। তো ওই পরিস্থিতির মধ্য দিয়ে, যে পরিবেশের মধ্য দিয়ে একটি পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই পরিবেশ পরিস্থিতিকে বলা হয় পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। সবাই ক্লিয়ার? নাভিদ বুঝতে পারছো তুমি কি এটা? Yes, sir. জি স্যার। আকিব? স্যার। মুহতাসিম? জি স্যার। ইয়েস স্যার। রাইট, থ্যাংক ইউ। তার মানে আমরা পরিকল্পনা ভবিষ্যতের জন্য তৈরি করি আজকে বসে, এই পরিকল্পনা ভবিষ্যতে বাস্তবায়িত হবে, অর্থাৎ একটি সময় জুড়ে বাস্তবায়িত হবে। এই সময়ের পরিবেশ পরিস্থিতি কেমন হবে এই পরিবেশ পরিস্থিতির অবস্থাকেই বলা হয় পরিকল্পনার আঙ্গিনা বা পটভূমি। তো এই পরিকল্পনা এক এক সময় এক এক ধরনের গৃহীত হয়। আমরা এই পরিকল্পনাকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। দেখো, প্রকৃতিগত শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে মেয়াদ ভিত্তিক শ্রেণী বিভাগ, এরপরে সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা আছে, অন্যান্য পরিকল্পনা আছে। ঠিক আছে, আমরা এই পরিকল্পনা প্রকারভেদগুলো দেখবো। তবে মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানকে এই জন্য বলা হচ্ছে ট্রিপল স্টার দিয়ে রেখেছি, এটার কোনো অংশ ছাড়া যাবে না। কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়? লক্ষ্য, স্থায়ী, একার্থক, একেবারে 80% টাইম প্রশ্ন আসে।
80 টাইমস, আমি বলবো 80% টাইমস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রকৃতিগত শ্রেণী বিভাগ। উদ্দীপকের সিম্পটম দিয়েই বলে যে লক্ষ্য মানে প্রকৃতিগত কোন ধরনের পরিকল্পনা। তোমাকে হয় লক্ষ্য, নাহলে স্থায়ী, নাহলে একাত্মক, এই তিনটার যে কোনো একটা তোমাকে বলতে হবে। এই তিনটার ক খ গ, তিনটার যে কোনো একটা বলতে হবে, ঠিক আছে? আবার ধরো মেয়াদ ভিত্তিক যদি বলে, তাহলে মেয়াদ ভিত্তিক স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, তাহলে মেয়াদ ভিত্তিকের ক্ষেত্রে যে কোনো একটা বলতে হবে। যদি নাম উল্লেখ থাকে, সময়ের কথা উল্লেখ থাকবে। মেয়াদ ভিত্তিক কথার উল্লেখ না থাকলেও কিন্তু তোমাকে যদি সময়ের কথা উল্লেখ থাকে এত সাল থেকে এত সাল, তাহলে তুমি কি বুঝতে পারবে। সংগঠন কাঠামো ভিত্তিক সার্টিফিকেটে ভালো করে বুঝতে হবে। এরপরে আরো অন্যান্য পরিকল্পনা আছে, আমরা এগুলো একটু ব্যাখ্যা জানবো। সবাই কি রেডি, প্রস্তুত আছো? জি স্যার। রাইট, খুব কেয়ারফুলি শুনবে, আমি একটু ছোট্ট করে বলবো। সময় যেহেতু আমাদের 20 মিনিট আছে হাতে, প্রায় ওকে 18 মিনিট আছে। তাহলে আসো দেখি প্রকৃতিগত শ্রেণীবিভাগ। প্রকৃতিগত শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশনস অন দা বেসিস অফ নেচার। ক্লাসিফিকেশন অন দা বেসিস অফ নেচার, প্রকৃতি, নেচার কেমন। দেখো, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, স্পষ্ট 3 ভাগে। কয় ভাগে বলো তো দেখি প্রকৃতিগত শ্রেণীবিভাগ? 3 ভাগে। প্রকৃতিগত পরিকল্পনা 3 প্রকার। প্রকৃতিগত পরিকল্পনা কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি 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 বলো তো দেখি, কি 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 দেখে বলো। লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। রাইট, লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। আচ্ছা নাভিদ, কি তুমি কি দেখতে পাচ্ছ স্থায়ী পরিকল্পনা কত প্রকার? জি স্যার, দেখতে পাচ্ছি 4 প্রকার। কি কি? নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। রাজিন, তুমি কি দেখতে পাচ্ছ একাত্মক পরিকল্পনা কত প্রকার? রাজিন, ওকে। জায়েদ, জায়েদ জি স্যার, দেখতে পাচ্ছি। কি কি বলো? নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। না না, একাত্মক পরিকল্পনা, কর্মসূচি, প্রকল্প। কর্মসূচি, প্রকল্প। রাইট, প্রকল্প। হ্যাঁ, আমরা এগুলো আলোচনা করছি। দেখো, লক্ষ্য কাকে বলে? লক্ষ্য, টার্গেট। লক্ষ্য এর ইংলিশ হচ্ছে টার্গেট, তাই না? যে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। বলো দেখি, লক্ষ্য কাকে বলে? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। অর্থাৎ পরিকল্পনা গ্রহণ করা হয় লক্ষ্যকে কেন্দ্র করে। তার মানে পরিকল্পনা অনুযায়ী কাজ করে আমি লক্ষ্য অর্জন করতে চাই, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমি যা অর্জন করতে চাই তাই হচ্ছে লক্ষ্য। যেমন হচ্ছে ধরো হচ্ছে এই মাসে আমি 3000 শার্ট উৎপাদন করব, 3000 শার্ট আমি তৈরি করব, 3000 প্যান্ট তৈরি করব, 3000 হচ্ছে কি বলবো 3000 পেন উৎপাদন করব। এই যে 3000 3000 3000 শার্ট প্যান্ট, এগুলো হচ্ছে আমাদের লক্ষ্য। কি ঠিক আছে তো? আবার ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই চাই এনি হাউ, আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ে বুঝি না, এনি হাউ ঢাকা রেসিডেন্সিয়াল ভর্তি হতে চাই, নটরডেমে ভর্তি হতে চাই, এনি হাউ কোনো কথা নাই, হলি ক্রসে ভর্তি হতে চাই, একটা মেয়ে তার পরিকল্পনা করছে, তাহলে এটাই হচ্ছে তার লক্ষ্য। তাহলে তার জন্য সে বাসায় দিন রাত পড়াশোনা করছে। এই যে পরিকল্পনা করে যা অর্জন করতে চায় তাই হচ্ছে লক্ষ্য। এই জন্য বলা হচ্ছে যে পরিকল্পনার অভিপ্রেত ফল হচ্ছে লক্ষ্য। এরপর আসলে কি স্থায়ী পরিকল্পনা কাকে বলে? ঠিক আছে, স্ট্যান্ডিং প্ল্যানিং। যে পরিকল্পনা একবার গৃহীত হয়, যে পরিকল্পনা একবার গৃহীত হয় এবং পরিবেশ পরিস্থিতি চেঞ্জ না হওয়া পর্যন্ত, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত যে পরিকল্পনা বারবার ব্যবহার করা হয়, বারবার ব্যবহার করা হয়, এটাই হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা বলো তো দেখি 2010 সালে, 2011, 12, 13, আচ্ছা হ্যাঁ 14, 2014 সালে স্টুডেন্টদের কিভাবে ভর্তি করা হয়েছে? তোমরা কি জানো কিভাবে ভর্তি করা হয়েছে? জানো না? স্টুডেন্টরা তার পছন্দ মতো কলেজে গিয়ে একেবারে যেদিন ভর্তিতে সেদিন গিয়ে সবাই ভিড় জমায়, যার যার নিজের লোক আছে, যার যার রেজাল্ট ভালো তারা সেখানে ভর্তি হতে পারে, এবং যাদের রেজাল্ট খারাপ তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছিল, আমি নিজে দেখেছি। এরপরে সরকার কি করলো 2015 সাল থেকে, 2015 সাল থেকে ভর্তির ক্ষেত্রে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আচ্ছা বলো দেখি 2016 সালে অনলাইনে ভর্তি হয়েছে, 17 সালে অনলাইনে, 18 সালে অনলাইনে। তোমরা 18 সালে ভর্তি হয়েছে না 19 সালে ভর্তি হয়েছো?
19 19 সালে স্যার কিভাবে ভর্তি হয়েছে, অনলাইনে নাকি অনলাইনে স্যার। অনলাইনে নাকি নিজের পছন্দ মতো গিয়ে প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরেছো তুমি? অনলাইনে। অনলাইনে তুমি আবেদন করেছো, 10টা কলেজে নাম দিয়েছো, সেখানে কোনো জোরাজুরি নয়, কারো কোনো হাত নেই, অটোমেটিক যার নাম যে কলেজে আসবে সেই কলেজে গিয়ে ভর্তি হয়েছে। এই যে এখনো পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয় নাই, এই যে 4-5 বছর ধরে একই পদ্ধতিতে ভর্তি, এটা সরকারের একটি স্থায়ী পরিকল্পনা। কি ধরনের পরিকল্পনা বলো দেখি? স্থায়ী আবার পরিকল্পনা। ধরো তোমাদেরকে প্রিটেস্ট পরীক্ষা নেওয়া হবে, তারপর টেস্ট পরীক্ষা নেওয়া হবে, টেস্ট পরীক্ষায় যখন অ্যালাউ হবে তারপরে তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ দেব। এই যে প্রতি বছর টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা, এটি কোন ধরনের পরিকল্পনা বলো? স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা। কারণ হচ্ছে একই পরিকল্পনা আমরা বারবার ব্যবহার করছি, একই পরিকল্পনা বারবার ব্যবহার করছি। কি ঠিক আছে তো? তাহলে যে পরিকল্পনা একবার গৃহীত হয়, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ না হওয়া পর্যন্ত বারবার ব্যবহৃত হয়ে থাকে, ওর কার্যকারিতা বজায় থাকে, সেই পরিকল্পনা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। এই স্থায়ী পরিকল্পনা 4 প্রকার, যদিও প্রকারভেদ উল্লেখ নেই, তবুও সব বইতে লেখা আছে নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। এই 4টা নাম না দেখে মুখস্থ করতে হবে, নীতি আসলেই বাকি 3টা অনার্বল চলে আসবে। কি ঠিক আছে তো? এই 4টি নাম স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে এমসিকিউ আসবে, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা অথবা নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নয়। ঠিক আছে, মনে থাকবে, মুখস্থ থাকবে? জি স্যার। একেবারে লিখে প্র্যাকটিস করতে হবে। আকিবের কোনো কথা শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে এখন বলো দেখি নীতি কাকে বলে? তোমরা জানো দ্বিতীয় অধ্যায় যখন পড়েছি ব্যবস্থাপনার নীতি, নীতি মানে সাধারণ দিক নির্দেশনা। নীতি মানে কি? সাধারণ দিক নির্দেশনা। কোন একটি কাজ করার পূর্ব নির্ধারিত দিক নির্দেশনা, যার উপর ভিত্তি করে কাজ সম্পাদিত হয়ে থাকে, তাকে নীতি বলা হয়ে থাকে। এটি হচ্ছে স্বতঃসিদ্ধ একটি নির্দেশনা, যেই নির্দেশনার উপর ভিত্তি করে একটি প্রতিষ্ঠানে কাজ সম্পাদিত হয়ে থাকে, পরিকল্পনা বাস্তবায়িত হয়ে থাকে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? নীতি মানে সাধারণ দিক নির্দেশনা, যার উপর ভিত্তি করে কাজ পরিচালিত হয়ে থাকে। প্রক্রিয়া মানে ধারাবাহিক একটি কাজের সমষ্টি। প্রক্রিয়া মানে কি বলতে দেখি? ধারাবাহিক কার্য সমষ্টি স্যার। ধারাবাহিক কার্য সমষ্টি। যেমন হচ্ছে ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, প্রথম অধ্যায়ে পড়েছিলাম। কেন ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া? ব্যবস্থাপনার 7টি মৌলিক কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হয় বলেই ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো 7টি কাজ ধারাবাহিকভাবে কিভাবে সম্পন্ন হয়? পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। কি ঠিক আছে না? পরিকল্পনা, সংগঠন, আগে পরিকল্পনা, তারপরে সংগঠন, তারপর কর্মসংস্থান, তারপর নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই কাজগুলো ধারাবাহিকভাবে একটার পর আরেকটি সম্পন্ন হয় বলে এটাকে একটা প্রক্রিয়া বলা হয়। তো এই যে কাজ সম্পূর্ণ করার জন্য, পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে ধারাবাহিক কাজ, সেটাকে বলা হয় একটি প্রক্রিয়া। এখন আসলে দেখি পদ্ধতি, সিস্টেম। প্রক্রিয়ার অধীনে কি কি আছে বলো দেখি? ব্যবস্থাপনার প্রক্রিয়ার অধীনে কি কি আছে বলো তো দেখি? কি কি আছে, কে বলতে পারবে? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। কি ঠিক আছে তো? তোমাদেরকে যদি বলি, দেখো যে ধরে নাও যে কর্মী সংস্থান একটা অধ্যায়ের নাম আছে, বুঝতে পারছো? জি স্যার। কর্মী সংস্থান একটি অধ্যায়ের নাম আছে। তো কর্মী সংস্থান কাকে বলে? যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, এগুলো হচ্ছে ধাপ। এটা হচ্ছে প্রক্রিয়া, কর্মী সংস্থানের একটি প্রক্রিয়া। কি কি? কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন। তাহলে এই কর্মী সংগ্রহের একটি কর্মী সংগ্রহ আছে, কর্মী সংস্থানের একটি হচ্ছে কর্মী সংগ্রহ। এই কর্মী সংগ্রহের আবার একটি পদ্ধতি আছে, কর্মী সংগ্রহের পদ্ধতি আছে। তাহলে এই যে প্রক্রিয়ার অধীনে যে কাজগুলো হয়, সেই কাজগুলো বিভিন্ন পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। সেই পদ্ধতি হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনার একটি পদ্ধতি। যেমন তোমাদেরকে লিখিত পরীক্ষার মাধ্যমে আমরা টেস্ট করে থাকি। আচ্ছা বলো দেখি, তোমাদেরকে মূল্যায়ন করি আমরা কিভাবে মূল্যায়ন করি? পরীক্ষা নেওয়ার ফলে। লিখিত পরীক্ষার মাধ্যমে নাকি ভাইবার মাধ্যমে? লিখিত পরীক্ষা। ভাইবা নিয়ে? স্যার লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার মাধ্যমে। আকিব সুলতান আছো? আকিব সুলতান, মুহতাসিম আছো? ওকে, সময় কম যেহেতু। এরপর একটু দেখি কৌশল। কৌশল বলতে কি বোঝায়? টেকনিক। কৌশল বলছে যে কৌশল হলো এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা। প্রতিযোগিতামূলক পরিকল্পনা, ধরে নাও যে একটি বাজারে যারা নেতৃত্ব দান করে, সমসাময়িক মানে সম
শ্রেণীর যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যেমন বেক্সিমকো ওষুধ উৎপাদন করে, স্কয়ার ওষুধ উৎপাদন করে, তাহলে বেক্সিমকো কিভাবে ওষুধ উৎপাদন করে, কিভাবে মার্কেটিং করে, স্কয়ার আবার ফলো করে। স্কয়ার ফলো করে ওই যে বেক্সিমকো যে কৌশলগুলো অবলম্বন করে তার চেয়ে ভালো কৌশল অবলম্বন করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় কৌশল। ঠিক আছে তো? ঠিক আছে তো? যে পরিকল্পনা গৃহীত হয় সেটা হচ্ছে কৌশল। এরপর আসলে থেকে আকারত্মক পরিকল্পনা, স্যার কর্মসূচি। তাহলে কৌশল স্থায়ী পরিকল্পনা কিভাবে, মানে হ্যাঁ, এটা পরিবর্তন হতে পারে না কৌশলটা? এটি ওদের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ না হওয়া পর্যন্ত এদের কৌশল এটাই চলবে। ঠিক আছে তো? জি স্যার। বুঝছো? যেমন বাংলালিংক গ্রামীণ ফোন, বাংলালিংক গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি। এখন ধরে নাও যে বাংলালিংক একটা অফার দিচ্ছে, রবি সেটা ফলো করছে। রবি বাংলালিংকের যেভাবে অফার দিচ্ছে রবি ওইভাবে অফার দিচ্ছে। বাংলালিংক 25 পয়সা দিল, রবিও 25 পয়সা দিয়েছে। এখন বাংলালিংক যতদিন চেঞ্জ করবে না রবিও ততদিন ওইটাই চালিয়ে যাবে। বাংলালিংক যদি হঠাৎ করে 24 পয়সা দেয়, রবি তখন আবার 24 পয়সা চলে আসবে। ওদের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা এই যে কৌশলগুলো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে স্থায়ী পরিকল্পনা। তোমাকে বুঝতে পারছো? জি স্যার। এরপরে সেটি আকারত্মক পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনা একটি মাত্র উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য গৃহীত হয় এবং ওই উদ্দেশ্য বাস্তবায়নের সাথে সাথে ওই পরিকল্পনার কার্যকারিতা বিনষ্ট হয়ে যায়, সেই পরিকল্পনা হচ্ছে আমাদের আকারত্মক পরিকল্পনা। কি ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার? এটা শুধু একবার ব্যবহারের জন্য স্যার? হ্যাঁ, একবার। ধরে নাও যে আমাদের কলেজ মাঠে একটা শহীদ মিনার তৈরি করার জন্য একটি পরিকল্পনা করা হলো, অথবা কলেজের মধ্যে রাস্তা নির্মাণ করছে, এটার জন্য পরিকল্পনা করছে। এই রাস্তা নির্মাণ করা শেষ, এই রাস্তা নির্মাণের জন্য যে পরিকল্পনা আছে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে সেটা ব্যবহার করব না, বা আর কোনো ক্ষেত্রে আমরা এই ডিআরএমসির আর কোনো ক্ষেত্রে ওই পরিকল্পনা গ্রহণ করব না। করা যাবে কি? করা যাবে না স্যার। না। এটাই হচ্ছে আমাদের আকারত্মক পরিকল্পনা। আকারত্মক পরিকল্পনার প্রকার বলতেছে কর্মসূচি এবং প্রকল্প, সংজ্ঞা দুটো পড়ে নিও বাসায়। এরপর হচ্ছে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা। মেয়াদ ভিত্তিক পরিকল্পনা 3 প্রকার, একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তোমরা এটা জানো। স্বল্পমেয়াদী পরিকল্পনা, যে পরিকল্পনা 1 বছর বা তার কম সময়ের জন্য গৃহীত হয়ে থাকে তাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলা হয়ে থাকে। 1 বছর বা তার কম সময়ের জন্য গৃহীত হয়ে থাকে। যেমন তোমাদের প্রতি বছর তোমাদেরকে একটা পরিকল্পনা দেওয়া হয়, বার্ষিক ক্যালেন্ডার দেওয়া হয় কিনা বলো তো দেখি? হয় স্যার। এটি কতদিনের জন্য, কত বছরের জন্য? 1 বছর। এটি তাহলে কোন ধরনের পরিকল্পনা? স্বল্পমেয়াদী স্যার। আচ্ছা, এবার আসলে থেকে মধ্যমেয়াদী পরিকল্পনা। যে পরিকল্পনা 1 বছরের বেশি এবং 5 বছর বা তার কম সময়ের জন্য গৃহীত হয়ে থাকে সেই পরিকল্পনা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা। সেই পরিকল্পনা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা। যেমন হচ্ছে ধরে নাও যে আগামী 3 বছরের মধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠান 2টি থেকে 5টি করতে চাই। আগামী কয় বছরের মধ্যে? 2 বছর। 2 বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মানে প্রতিষ্ঠান 3টি থেকে 5টি প্রতিষ্ঠানে উন্নীত করতে চাই, অথবা আমরা আগামী 3 বছরে এই 5 তলা বিল্ডিংটি 10 তলা বিল্ডিং করব। এই যে পরিকল্পনা করা হলো, এটি 1 বছরের অধিক বা 5 বছর বা তার কম সময়ের জন্য গৃহীত হয়েছে, সুতরাং এটি মধ্যমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনা 5 বছরের অধিক সময়ের জন্য গৃহীত হয়ে থাকে, 5 বছরের অধিক সময়ের জন্য গৃহীত হয়ে থাকে, সেই পরিকল্পনাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেমন পদ্মা সেতুর ধরে নাও যে পদ্মা সেতু না, ধরে নাও যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে ক্ষমতায় আসলো তখন ওরা বলছিল 2021 সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করবে। বলো এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিল কিনা? করেছিল স্যার। করেছিল। তার মানে এই যে 8 সাল থেকে 21 সাল কত বছর? 12, 13, 14 বছর। তাহলে 14 বছর কি 5 বছরের অধিক সময়ের জন্য নয়? অবশ্যই স্যার। তাহলে এটি কোন ধরনের পরিকল্পনা? স্যার এটা দীর্ঘমেয়াদী। আবার 2041 সালে দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চায়, এটি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সবাইকে বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন? না স্যার। ওকে, এরপর আসলে কি এটা ওটা যত সহজে বুঝেছো, এটা একটু কঠিন হবে। তবে আমরা যেহেতু হচ্ছে ব্যবস্থাপনার স্তর কয়টি বলো তো দেখি? ব্যবস্থাপনার স্তর কয়টি? এই বলতে পারছো না? স্তর ভিত্তিক ব্যবস্থাপনা কত প্রকার? স্যার ব্যবস্থাপনার স্তর 3টি। কি কি? উচ্চ স্তরের ব্যবস্থাপনা, উচ্চ, মধ্য, মধ্য নিম্ন। স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তাহলে এইটা হচ্ছে সাংগঠনিক কাঠামো, একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো। তাহলে আমরা বলবো যে আমি বলতে চাই যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা কর্তৃক যে সকল পরিকল্পনা গৃহীত হয় সেটি হচ্ছে স্ট্র্যাটেজি বা কৌশলগত পরিকল্পনা। তোমরা বুঝতে পারছো? অর্থাৎ প্রশাসনিক লেভেলে যারা বসে থাকে, যারা প্রতিষ্ঠান নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল ইত্যাদি অবলম্বন করে থাকে,
উচ্চ স্তরের ব্যবস্থাপক যাদেরকে প্রশাসক বলা হয়, এদেরকে প্রশাসক বলা হয়। তো এই স্তরের ব্যবস্থাপক যে ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকে সেই পরিকল্পনাকে বলা হয় স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। কেন গ্রহণ করে থাকে? যে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকার জন্য, প্রতিযোগিতার সাথে টিকে থাকবার জন্য এক ধরনের পরিকল্পনা গ্রহণ করে, সেটি হচ্ছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। এরপরে বিভাগীয় পরিকল্পনা হচ্ছে যে তুমি জানো যে মধ্যস্তরে বিভাগীয় ব্যবস্থাপকরা থাকে, অর্থাৎ ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ হিসাব ব্যবস্থাপক আছে কি নাই বলো তো দেখি? আছে স্যার। তোমরা কি জানো, এটা জানো বিভাগীয় ব্যবস্থাপকরা মধ্যস্তরে অবস্থান করেন? না স্যার, জানা ছিল না। কি বলে? ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপকের মধ্যস্তরের ব্যবস্থাপক, এরা বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে। আর কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে যারা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে সংশ্লিষ্ট থেকে শ্রমিকদেরকে দিয়ে কার্য উদ্ধার করার জন্য কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে থাকে, সেই পরিকল্পনা হচ্ছে আমাদের কার্যভিত্তিক পরিকল্পনা। কারো কোনো প্রশ্ন আছে? সময় কম। এরপরে হচ্ছে এরপরে অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা ধরো অঞ্চল ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়, যেমন বরিশাল অঞ্চল হচ্ছে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়ে থাকে। আবার ধরো সিলেট অঞ্চল পাহাড়ি অঞ্চল, অথবা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল পাহাড়ি অঞ্চল, অথবা রংপুর অঞ্চল হচ্ছে অতি উষ্ণ অতি শীতের অঞ্চল। তাহলে এক এক অঞ্চলের জন্য আমাদের এক এক ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়, সেই পরিকল্পনাগুলোকে বলা আঞ্চলিক পরিকল্পনা। আর সামগ্রিক পরিকল্পনা হচ্ছে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসেব বিভাগ, এরা তাদের বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে থাকে। তো সবগুলো পরিকল্পনা যখন একত্রিত করা হয় তখন সেই পরিকল্পনাকে বলা হয় সামগ্রিক পরিকল্পনা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যতগুলো পরিকল্পনা আছে, বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের পরিকল্পনাকে যখন একত্রিতকরণ করা হয় তখন সেই পরিকল্পনাকে বলা হবে কি পরিকল্পনা বলে? সামগ্রিক পরিকল্পনা। আমি কিন্তু ধরবো, নেক্সট দিন ধরবো। এরপর আসলে দেখি প্রকৃতি বিচারে লক্ষ্যের প্রকারভেদ। লক্ষ্য হচ্ছে পরিকল্পনা অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এই লক্ষ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে: উদ্দেশ্য, মিশন, সময়লক্ষ্য, বাজেট। উদ্দেশ্য হচ্ছে যা আমি অর্জন করতে চাই। উদ্দেশ্য মানে কি? যা আমি অর্জন করতে চাই। এরপর আসলে দেখি উদ্দেশ্যকে অর্জন করার জন্য আমি যা যা করব, যা যা অভিপ্রায় চালাবো, যা যা প্রচেষ্টা চালাবো, সেটা হচ্ছে মিশন। বুঝতে পারছো? যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এটা তোমার উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তুমি কি করতেছো? তোমার বই খুব ভালো করে পড়ছো, কোচিং করছো, বাসায় পড়ছো, বাসায় টিচার আনছো, হ্যাঁ, ভালো ভালো খাচ্ছ, নিয়মিত ঘুমাচ্ছ, এগুলো হচ্ছে তোমার মিশন। এগুলো কি বলো? মিশন স্যার। এরপর হচ্ছে সময় লক্ষ্য। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে লক্ষ্য অর্জন করতে হয় সেটি হচ্ছে সময় লক্ষ্য, যদি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় লক্ষ্য অর্জন করার জন্য। আর বাজেট লক্ষ্য হচ্ছে কি, যে যখন পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়, যখন লক্ষ্যকে সংখ্যায় প্রকাশ করে তা অর্জন করার চেষ্টা চালানো হয় তখন সেটাকে বলা হয় বাজেট লক্ষ্য। যেমন হচ্ছে 3000 পেন উৎপাদন করতে হবে, অথবা 10% বেশি বিক্রয় অর্জন করতে হবে সামনের মাসে, ঠিক আছে? তাহলে এক মাসের মধ্যে তোমাকে অর্জন করতে হবে এবং 10% সেটি হচ্ছে বাজেট লক্ষ্য। এরপর হচ্ছে সাংগঠনিক কাঠামো ভিত্তিক বিচারে স্ট্র্যাটেজিক লক্ষ্য, বিভাগীয় লক্ষ্য, কার্যভিত্তিক লক্ষ্য। স্ট্র্যাটেজিক লক্ষ্য উচ্চ স্তর কর্তৃক গৃহীত লক্ষ্য, বিভাগীয় লক্ষ্য হচ্ছে মধ্যস্তরের, অর্থাৎ বিভাগীয় পর্যায়ে যে সকল ব্যবস্থাপক থাকে তারা যা অর্জন করতে চায় তাই হচ্ছে বিভাগীয় লক্ষ্য। আর কার্যভিত্তিক লক্ষ্য হচ্ছে যে নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে সংশ্লিষ্ট থেকে লক্ষ্য অর্জন করতে চায়, তারাও বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করে থাকে। সুতরাং তাদের লক্ষ্যটি হচ্ছে আমাদের কার্যভিত্তিক লক্ষ্য। তোমরা কি বুঝতে পারছো এই জায়গায়? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? মিশন হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করার জন্য যে সকল তুমি প্রচেষ্টা চালিয়ে থাকো, যে কাজগুলো তুমি করবে, যে মানে তুমি ব্রত বা প্রচেষ্টা চালাও, সেগুলোকে বলা হয় মিশন। ঠিক আছে? উদ্দেশ্য মিশন কি কাছাকাছি? আগে উদ্দেশ্য তারপরে মিশন, অর্থাৎ উদ্দেশ্য আগে তারপরে মিশন আগে, অর্থাৎ মিশন এবং ভীষণ আগে তারপরে মিশন। ভীষণ মানে উদ্দেশ্য, আর মিশন মানে ভীষণকে বাস্তবায়ন করার জন্য যা যা করা হয়। এই বুঝতে পারছো? ওকে, তাহলে আগামী দিনের এটা আমি ছবি তুলে তোমাদের গ্রুপে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে ধরবো।